পাখা বন্ধ ক্লাসরুমে পাশাপাশি অবস্থান করছে মেক আর আদিয়ান। এক হাত দিয়ে শাড়ির নিচের কুচি অংশ ধরে তার সম্মুখে দাঁড়ান পুরুষের দিকে কুঁচকে তাকিয়ে আছে মেঘ। মূলত আদিয়ানের সাহায্য করার কথা শুনে বেশ অবাক হয়েছে। মেঘ আদিয়ানকে প্রশ্ন করে, আদিয়ান স্যার, আপনি কি করে সাহায্য করবেন আমাকে? আপনি কি শাড়ি পরাতে পারেন? মেঘের কথা শুনে আদিয়ান সম্মতিসূচক মাথা নাড়িয়ে উত্তর প্রদান করে, আমি শাড়ি পরাতে পারি। এর আগেও বহুবার শাড়ি পরেছি। শাড়ি পরার কথা শুনে চোখ বড় বড় করে আদিয়ানের দিকে তাকায় মেঘ। আদিয়ানের কথার মানে তার বোধগম্য হয়নি। পুরুষ মানুষ হয়ে শাড়ি পরা জানে কি করে? আর এর আগেও অন্য কোনো নারীকে শাড়ি পরিয়ে দিয়েছে আদিয়ান। আমেরিকার মানুষ সাধারণ শাড়ি পরে না, তবে কি তার প্রিয় ছাত্রী জিয়াকে শাড়ি পরিয়ে দিয়েছে আদিয়ান? মেঘের কপালে কুঁচকে থাকা অধিক কুঁচকায় আর সন্দিগ্ধ দৃষ্টি নিয়ে দূরত্ব সহিত প্রশ্ন করে উঠে, আপনি এর আগে কতজন নারীকে শাড়ি পরিয়ে দিয়েছেন আদিয়ান স্যার? হঠাৎ মেঘের চোখে মুখে রাগ, হিংসা আর সন্দেহ দেখে আদিয়ান অবাক হয়। এর আগে বহুবার সে শাড়ি পরিয়ে দিয়েছে, কিন্তু তা অন্য কোনো নারীকে নয়, বরং তার আপন বোন সৃষ্টিকে। ছোটবেলা থেকে শাড়ি পরা সৃষ্টির ভীষণ প্রিয় শখ ছিল। বাঙালি নারীর শাড়ি মানে হলো আবেগ আর শখ, কিন্তু সৃষ্টি ছিল অভ্যাস। সৃষ্টি রুমের আলমারি জুড়ে থ্রি পিস জামা বা অন্যান্য পোশাক সাজসজ্জা দেখা না মিললেও শাড়ি সবসময় পাওয়া যেত। শালীন বেগমের কাছে প্রায় শাড়ি পরার বায়না ধরত সৃষ্টি। সৃষ্টি জেদের কাছে বাধ্য হয়ে তাকে শাড়ি পরিয়ে দিতে শালীন বেগম, কিন্তু সৃষ্টির বয়স তখন কম থাকায় শাড়ি পরার পর সামলে রাখতে পারত না। তাই প্রায়ই আদিয়ানের কাছে এসে ঠোঁট উল্টে বাচ্চা মুখোশি নিয়ে আবদার করত তার শাড়ির কুচি বা আঁচল ঠিক করার জন্য। আদিয়ান তখন ডক্টর পড়াশোনা নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকত, কিন্তু একমাত্র ছোট বোনের আবদার পূরণ করার জন্য সে ইউটিউব দেখে শাড়ি পরা শিখেছিল। যদিও এখন দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে, এর মধ্যে আর কাউকে শাড়ি পরিয়ে দেয়নি, কিন্তু আদিয়ানের স্মৃতিশক্তি বেশ প্রখর। এখন সে শাড়ি পরার নিয়ম ভুলে যায়নি। শাড়ির কুচি সে ঠিক করতে পারবে, খুব বেশি অসুবিধা হবে না, কিন্তু অতীতের স্মৃতির কথা মনে পড়ে আদিয়ানের মুখ ফ্যাকাশে হয়ে যায়। বাংলাদেশে থাকতে তার জীবন কত সুন্দর ছিল। বোনের সাথে খুনসুটি, মায়ের আদর আর বাবার রাগী কণ্ঠে আদুরে শাসন, চাচা চাচির সাথে কত সুন্দর বোর্ডিং ছিল তার। কিন্তু ধীরে ধীরে তার জীবন থেকে সব হারিয়ে গেল। এই ডক্টরি পড়াশোনার জন্য আমেরিকায় আসার স্বপ্নে তার পরিবার থেকে তাকে দূরে সরিয়ে দিল। দীর্ঘ 9 বছর কত দ্রুত তার জীবন থেকে চলে গেল। অতীতের স্মৃতির মধ্যে ডুবে থাকা আদিয়ানের মুখোশির দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায় মেঘ। তার মুখের আদলে প্রথমে হাসির ঝলক দেখা যায়, কিন্তু এরপর আবার কষ্টের ছাপ ফুটে ওঠে। আদিয়ানের মুখ দেখে তার মনের অস্থিরতা বুঝতে অক্ষম হয় মেঘ। বেশ দীর্ঘ সময় আদিয়ানকে চুপচাপ থাকতে দেখে মেঘ বিরক্ত হয়ে বলে উঠে, আদিয়ান স্যার, কি হয়েছে আপনার? কোথায় হারিয়ে গেলেন আপনি? কথা বলছেন না কেন? বিরক্তি মাখা কণ্ঠে মেঘের ডাক শুনে আদিয়ান ঘোর কাটল। অতীতের স্মৃতি থেকে বাস্তবতায় ফিরল সে। বহু সময় আগে করা মেঘের প্রশ্নের উত্তর প্রদান করল মেঘ। আমার বোন সৃষ্টির শাড়ি পরার ভীষণ প্রিয় ছিল। ছোটবেলায় প্রায় আমার কাছে শাড়ি পরার বায়না ধরতো। তখন ইউটিউবের ভিডিও দেখে শিখেছিলাম আমি শাড়ি পরাতে পারি। তুমি চাইলে শাড়ির কুচি ঠিক করে দিতে পারি আমি। সৃষ্টির কথা শুনে মেঘ চুপ হয়ে যায়। সৃষ্টির শাড়ি পছন্দ তা মেঘ জানে, কারণ তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। স্কুল, কলেজ বা বিভিন্ন অনুষ্ঠানে মেঘ প্রায় সৃষ্টির আলমারি থেকে শাড়ি নিয়ে পরতো।
কিন্তু আদিয়ান সৃষ্টিকে শাড়ি পরিয়ে দিত এই কথা মেঘ জানতো না। অবশ্য মেঘের জানার কথাও না, কারণ তালুকদার বাড়িতে প্রবেশ করার প্রথম দিন আদিয়ানের আমেরিকা চলে যায়। এরপর দীর্ঘ 9 বছর। এখন আর অতীত মনে করতে চায় না মেঘ। কিন্তু আদিয়ানের থেকে শাড়ি পরা কি তার উচিত হবে? না, নুহার ড্যান্স শেষ করা অবধি অপেক্ষা করবে। কিন্তু নুহা যদি শাড়ি পরাতে না পারে তখন? আর আদিয়ান সাধারণ মেঘের শাড়ির নিচের অংশের কুচি ধরবে, সম্পূর্ণ শাড়ি তো আর পরিয়ে দিবে না। তাছাড়া শাড়ির কুচি ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে সে? এইবার হাত ব্যথা শুরু হয়ে যাবে তার। মেঘ কিছুক্ষণ ঠান্ডা মাথায় ভাবে, এরপর শান্ত হয়ে আদিয়ানকে বলে উঠে, ওকে আদিয়ান স্যার, আপনি শাড়ির কুচি ধরেন। আদিয়ান মেঘের সম্মতি পেয়ে শাড়ির কুচি নিজ হাতে বাঁধনে নেয়। কলেজের করিডোরে মেঘকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে ফারহান। মেঘ কোথায় চলে গেল? কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়ে ছিল। ফারহান চারপাশে খুঁজতে থাকে, কিন্তু করিডোরে কোথাও মেঘ নাই। হঠাৎ ফাঁকা ক্লাসরুম থেকে মেঘের কণ্ঠের আওয়াজ ভেসে আসলো। ফারহান দ্রুত ছুটে যায় ক্লাসরুমের দরজার কাছে। এরপর দরজার বাইরে দাঁড়িয়ে ডাক দেয়, মেঘ, মেঘ, কোথায় তুমি? মেঘ। আদিয়ান হাঁটু গেড়ে পড়ে বসে মেঘের শাড়ির নিচে কুচির অংশে হাত রাখে। ঠিক তখনই হঠাৎ ফারহানের কণ্ঠ শুনে তারা দুজন চমকে যায়। দরজার বাহিরে ফারহান মেঘের নাম নিয়ে অনবরত ডেকে যাচ্ছে। দরজার বাহিরে ফারহানের কণ্ঠ শুনে মেঘ আতঙ্কে উঠে। ফারহান চৌধুরী এখানে কি করছে? কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে উনি দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন। কিন্তু কেন এসেছেন উনি এখানে? মেঘ ভয়ার্থক কণ্ঠে আদিয়ানের দিকে তাকায়, কিন্তু আদিয়ান বেশ শান্ত। তার মুখের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ফারহানের কণ্ঠে তার কানে পৌঁছায়নি। এই ফাঁকা রুমে আদিয়ান আর মেঘ এখন একসাথে রয়েছে। আদিয়ানের হাতে এখন মেঘের শাড়ির অংশ। এমন অবস্থায় যদি ফারহান তাদের দুজনকে দেখে, নিশ্চয়ই কোনো অশ্লীল চিন্তাভাবনা করবে। যদিও এখানে তাদের দুজনের মধ্যে এমন কোনো অশ্লীল কাজ হচ্ছে না, কিন্তু ফারহান কি তা বিশ্বাস করবে? নিজের চোখে দেখা দৃষ্টি নিশ্চয়ই মিথ্যা বলে এড়িয়ে যাবে না। অবশ্য ফারহানের ভাবনা নিয়ে মেঘের কোনো কিছু যায় আসে না, কারণ মেঘ ফারহানকে ভালোবাসে না। তাছাড়া এখনো আদিয়ান আর তার ডিভোর্স হয়নি। যেখানে নিজের স্বামীর সাথে এখনো মেঘের বিচ্ছেদ হয়নি, সেখানে হবু স্বামীর কথা কেন ভাবতে যাবে? মেঘের ইচ্ছা হলো ফারহান যেন রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে তাদের দুজনকে একসাথে দেখে কোনো নেগেটিভ চিন্তা করে, এরপর যাতে বিয়ে ভেঙে যায়। কিন্তু মেঘের ইচ্ছা পূর্ণ হওয়া সম্ভব নয়, কারণ ফারহান যদি আদিয়ান আর তার বিয়ের কথা জানে তবে সর্বনাশ হয়ে যাবে। যদি ফারহানের মধ্যে কলেজের ছাত্রছাত্রীরা জেনে যায়, তখন তারা হয়তো মেঘের চরিত্র নিয়ে বাজে মন্তব্য করবে। তাছাড়া যদি জিয়ার কানে একবার যায় যে আদিয়ানের বিবাহিত স্ত্রী মেঘ, তবে ইউয়াক সিটির ওপর দিয়ে টনক বয়ে যাবে। আর বর্তমানে মেঘ যে মেডিকেল কলেজে পড়াশোনা করছে, তার প্রধান শেয়ার হোল্ডার হলো জিয়ার বাবা ইরফান সাহেব। যদি মেঘের সাথে শত্রুতা করে তাকে কলেজ থেকে বের করে দেয়, তখন কি হবে? মেঘের কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, আর আদিয়ানের উপর সুইসাইড কেস করবে। অতএব মেঘের মেডিকেলে পড়া শেষ হওয়া অবধি আদিয়ান আর তার বৈবাহিক সম্পর্ক কথা লুকিয়ে রাখা হবে। আর যদি আর 25 দিন পর তাদের দুজনের ডিভোর্স হয়, তবুও তারা ঘরোয়াভাবে হবে, যেন জিয়া বা বাহিরের অন্য কোনো সদস্য এই কথা না জানে। মেঘ আর কেরিয়ার আর চরিত্র নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। অসম্ভব। দরজার অপর পাশে থাকা ফারহানের ডাক শুনে মেঘের ঘোর কাটল। শাড়ির নিচের অংশ খপ করে আদিয়ানের হাত থেকে নিয়ে দ্রুত বলে উঠে, আদিয়ান স্যার, দরজার বাইরে ফারহান চৌধুরীর কণ্ঠ শোনা যাচ্ছে। এখন কি করব আমরা? উনি যদি ভিতরে চলে আসেন তখন? মেঘের মুখে ফারহান চৌধুরীর নাম শুনে আদিয়ানের শান্ত চেহারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
চোখে মুখে স্পষ্ট রাগ হিংসা বিদ্যমান হয়। মুখের শান্ত আদলে মুহূর্তের মধ্যে হিংস্রতা প্রকাশ পায়। আদিয়ান হাঁটু গেড়ে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। মেঘ এখন দরজার ব্যর্থ দৃষ্টিতে তাকিয়ে আছে। বাহির থেকে ফারহানের বিচলিত কণ্ঠ শোনা যাচ্ছে, হয়তো এখনই রুমের দরজা খুলে ভিতরে চলে আসবে। আদিয়ান মুখে ফারহানের জন্য যে ভয় আর উষ্ণ কণ্ঠ দেখে নীরবে দীর্ঘশ্বাস ছাড়ে। তার বুকের ভেতর এক অদ্ভুত পীড়া অনুভব করে। প্রিয় মানুষের চোখে অন্য পুরুষের জন্য ভালোবাসা দেখা এতটা সহজ নয়। মেঘ হয়তো ফারহানকে ভালোবাসে না, কিন্তু ফারহানের প্রতি মেঘের সামান্য কেয়ার, ভয় আর যত্ন যে আদিয়ান সহ্য করতে পারবে না। কারণ মেঘ যে তার। প্রতিনিয়ত মেঘের প্রতি আদিয়ানের যে মুগ্ধতা আর ভালোবাসা সৃষ্টি হয়ে তার মিথ্যা নয়। মেঘের পাশে অন্য পুরুষের ছায়া সহ্য করা আদিয়ানের দ্বারা সম্ভব নয়। মেঘ শুধুমাত্র আদিয়ানের। মেঘের যত্ন, ভালোবাসা, হাসি, কান্না সব তার, এবং কি মেঘের ঘৃণা অবধিও আদিয়ানের। আদিয়ানকে ভালোবাসা বা ঘৃণা করা দুটো অধিকারই শুধু মেঘের রয়েছে, কারণ মেঘ তার স্ত্রী। আদিয়ান মেঘের দিকে তাকিয়ে বিলুপ্ত নয়নে বলে, তুমি কি চাও মেঘ, ফারহান চৌধুরী যেন এই রুমে না আসুক, আমাদের দুজনকে এমন অবস্থায় না দেখুক? আমি চাই ফারহান চৌধুরী যেন এই রুমে এসে আমাদের একসাথে না দেখে। উনি এক্ষুনি চলে আসবে। আদিয়ান স্যার, চলুন লুকিয়ে পড়ি আমরা। মেঘের কথা শুনে আদিয়ানের বিগড়ে থাকা মেজাজ যেন অত্যধিক খারাপ হলো। কে এই ফারহান চৌধুরী? কেন তাদের দুজনের সম্পর্ক মেঘ তার থেকে লুকিয়ে রাখতে চায়? মেঘ শাড়ির কুচি ধরে দ্রুত কোথাও লুকিয়ে পড়ার জায়গা খুঁজছিল। দূরে থাকা দরজার পাশে ফাঁকা অংশে লুকিয়ে পড়ার জায়গা। দ্রুত পা বাড়ায় মেঘ, কিন্তু মেঘ এক পা নাড়ার আগেই তার বাহু শক্ত করে চেপে ধরে আদিয়ান। তাকে থামিয়ে দেয় আর বলে, মেঘ, কে এই ফারহান চৌধুরী? কি সম্পর্ক তোমার আর ওর মধ্যে? বাহু ধরে শক্ত করে চেপে ধরায় মেঘ থেমে যায়। আদিয়ানের প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখন তার নাই। মেঘ বলে, আদিয়ান স্যার, হাত ছাড়ুন আমার। আপনার প্রশ্নের উত্তর প্রদান করার মতো সময় আমার হাতে নেই। আগে দ্রুত লুকান আপনি। মেঘের কথা কর্ণপাত করল না আদিয়ান, বরং জেদ দেখিয়ে মেঘের বাহুদয় দ্বিগুণ শক্ত চেপে ধরল। আদিয়ানের শক্ত হাতের বাঁধন থেকে মুক্ত হয়ে এক পা নাড়ার শক্তি মেঘের নাই। মেঘ বুঝল এখন আদিয়ানের প্রশ্নের উত্তর উপেক্ষা করে যাওয়া অসম্ভব। তাই বুকে সাহস নিয়ে কণ্ঠ তেজ বজায় রেখে বলে উঠে, ফারহান চৌধুরী আমার হবু স্বামী হয়, শুনছেন আপনি? আর আগামী মাসে তার সাথে আমার বিয়ে। আর আমি চাই না বিয়ের আগে আমার হবু স্বামী এই ফাঁকা রুমে আমাদের দুজনকে একসাথে দেখুক। মেঘের কথা, সব কথা আদিয়ানের কানে যায় না, কারণ মেঘের প্রথম বলা হবু স্বামী শব্দটা যে মস্তিষ্কে গীতে গেছে আদিয়ানের। নিজ মনে বেশ কয়েকবার শব্দটা আওড়ালো আদিয়ান। হবু স্বামী মানে? 9 বছর আগে মেঘের বিয়ে হয়েছে আদিয়ানের সাথে, আর এখনো তাদের ডিভোর্স হয়নি। তবে অন্য কোনো পুরুষ মেঘের স্বামী হয় কি করে? আদিয়ান রাগ নয় বরং বিলম্বের সহিত প্রশ্ন করল, ফারহান তোমার হবু স্বামী মানে? মেঘ, কিছু বলছো তুমি? আদিয়ান যে বড়সড় এক ঝটকা খাবে কথাটা শুনে তা মেঘ জানত। মেঘ বলে, আমার বড় আব্বু ফারহানের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বড় আব্বু? কে উনি? আদিয়ানের জানা মতে মেঘ এতিম। জন্মের সময় তার মা মারা গিয়েছিল, আর 14 বছর বয়সে তার বাবা। তবে এই বড় আব্বু কে? ওয়েট, কোথাও আব্বু মানে জামাল সাহেবের কথা বলছে কি মেঘ? আদিয়ান বলে, কে তোমার এই বড় আব্বু? কি নাম তার? মেঘের বাবার বন্ধু মানে জামাল সাহেবের কথা বলছে মেঘ। জামাল সাহেব আদিয়ানের বাবা। কিন্তু হঠাৎ জামাল সাহেব কেন মেঘের বিয়ে ফারহানের সাথে ঠিক করবে? আর তার বউয়ের বিয়ে 1 মাস পর, অথচ সে কিছুই জানে না। আদিয়ানের রাগ বাড়ল তার বাবার উপর, আরও এই ফারহানের উপর। খুব শখ না আদিয়ানের বউকে বিয়ে করার? ওয়েট, ফারহান চৌধুরী?
আই অ্যাম কামিং। হঠাৎ আদিয়ানের মেঘের বাহুদয় ছেড়ে দিয়ে দরজার দিকে পা বাড়ায়। মেঘ বলে, আদিয়ান স্যার, আপনি দরজার কাছে যাচ্ছেন কেন? বাহিরে ফারান রয়েছে। মেঘের কথা শুনে আদিয়ানের মুখে শয়তানি হাসি ফুটে উঠল। আদিয়ান বলে, দরজার বাহিরে তোমার হবু স্বামীর কাছে যাচ্ছি মেঘ। আমরা ফাঁকা রুমে দুজন এতক্ষণ কি করছিলাম তার ডিটেলস বলতে যাচ্ছি। আদিয়ানের কথার মানে বুঝতে পারল মেঘ, কিন্তু এখন আদিয়ান দরজার প্রায় কাছে পৌঁছে গেছে। মেঘ দ্রুত দৌড়ে দরজার কাছে যায়। পেছন থেকে আদিয়ানের হাত ধরে শক্ত করে চেপে ধরে টান দিয়ে দরজার পাশে থাকা ফাঁকা অংশে নিয়ে যায় মেঘ। দরজার বাহিরে বেশ দীর্ঘ সময় ধরে মেঘের নাম ধরে ডাকার পর যখন মেঘের কোনো সাড়া পায়নি, তখন ফারান ঠাস করে দরজা খুলে ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে। ফাঁকা ক্লাসরুমে এখন পিলপিল নীরবতা বিরাজ করছে। সারা রুম জুড়ে শুধু সারিবদ্ধ করে রাখা বেঞ্চ আর টেবিল, কোথাও কোনো জনমানবের অস্তিত্ব নেই। ক্লাসরুমের কোথাও মেঘকে না দেখতে পেয়ে অবাক হয় ফারান। কলেজে করিডোরে নাই, আবার ক্লাসরুমও নাই, তবে কোথায় চলে গেল মেঘ? মেঘ কি এই রুমে আসেনি? কিন্তু ফারান স্পষ্ট শুনেছে মেঘের কণ্ঠ, কিন্তু কোথায় মেঘ? প্রায় 5 মিনিট আগে দরজার পিছনের অংশে দেয়ালের সাথে পিঠ ঘেঁষে লুকিয়ে পড়ে মেঘ আর আদিয়ান, কিন্তু ফারান যখন জোরে শব্দ করে ধাক্কা দিয়ে দরজা খুলে তখন শক্ত দরজার বাইর লাগে আদিয়ানের পিঠে। আদিয়ান মুখে ব্যথাটুকু আওয়াজ করে না, কিন্তু তার চোখ মুখে দেখে স্পষ্ট মেঘ বুঝতে পারে আদিয়ান ব্যথা পেয়েছে। মুহূর্তের মধ্যে ফারানের ভয় মেঘের মন থেকে দূরে সরে যায়। মেঘ বলে ওঠে, আহ! মেঘের কণ্ঠ থেকে কোনো শব্দ উচ্চারণ হওয়ার আগে আদিয়ান তার মুখ চেপে ধরে। এরপর ইশারা দিয়ে ফারানকে দেখায়। ফারান এখনো রুম থেকে বাহির হয়নি। মেঘ চুপ হয়ে যায়, কিন্তু তার এক হাত নিয়ে রাখে আদিয়ানের পিঠে। এরপর মৃদু ধাক্কা দিয়ে আদিয়ানের শরীর মিশিয়ে দেয় তার শরীরের সাথে। আদিয়ান ধমকায় মেঘের এমন কাণ্ডে। পিছনে ঘাড় ঘুরিয়ে ফারানের দিকে তাকায় আদিয়ান। এই শয়তান এখন এখানে দাঁড়িয়ে আছে। মেঘ যখন চায় না ফারান তাদের সম্পর্কের কথা জানুক, তবে আদিয়ান এখন বলবে না। ফারান এখন রুমের চারপাশে মেঘকে খুঁজে যাচ্ছে। আদিয়ান বিরক্ত মাখা মুখ নিয়ে ফারানের দিকে তাকায়, এরপর আবার ঘাড় সোজা করে ফিরে তাকায় মেঘের দিকে। উভয় বেশ কাছাকাছি থাকায় আদিয়ান যখন মেঘের দিকে তাকায় তখন বেশ কাছাকাছি চলে আসে তারা। দুজনের মধ্যে নিঃশ্বাস ছাড়ার মতো জায়গা নেই। আদিয়ান আর মেঘ দুজনে একে অপরের দিকে তাকায়। মেঘের গোলাপ রাঙা দুই ঠোঁট বেশ কাছ থেকে দেখছে আদিয়ান। হঠাৎ কেমন জানি অদ্ভুত ঘোর লেগে যায় দুজনের মধ্যে। আদিয়ান দেয়ালে রাখা তার হাত ধীরে ধীরে মেঘের চুল স্পর্শ করে তার কানের লতি ছুঁয়ে দেয়। শীতল হাতের স্পর্শে মেঘ কেঁপে উঠে, তার চোখ দুরা খিচে বন্ধ করে নেয়। আদিয়ান তার হাত অগ্রসর করায় মেঘের গাল অবধি। ডান পাশের গালে আলতো করে আঙুল দিয়ে হাত বুলায়। মেঘ লজ্জা বা শিহরণে কেঁপে উঠে। মেঘের গোলাপি অধর জোড়া বেশ আকর্ষণ করে আদিয়ানকে। একবার তার ঠোঁট দিয়ে মেঘের অধর জোড়া ছুঁয়ে দেওয়ার তীব্র ইচ্ছা জাগে আদিয়ানের মনে। নিজ ইচ্ছাকে দমিয়ে রাখা আদিয়ানের দ্বারা সম্ভব হয়নি। বুড়ো আঙুল দিয়ে ধীরে ধীরে মেঘের অধর জোড়ায় স্পর্শ করে আদিয়ান। এরপর আঙুল দিয়ে সাইড করে গোলাপি অধর জোড়ার মৃদু চাপ প্রয়োগ করে আঙুলের সাহায্যে। মেঘ তার হাত দিয়ে শক্ত করে শাড়ি চেপে ধরে। অতিরিক্ত শিহরণে মেঘের সারা শরীর কাঁপছে, আর তার অধর জোড়াও কাঁপা কাঁপা। অধর জোড়ার প্রতি আদিয়ানের আকর্ষণ আরো তীব্র হয়। আদিয়ান এইবার একটু এগিয়ে যায় মেঘের কাছে। তাদের দুজনের মধ্যে এখন শ্বাস চলাচল করার মতো জায়গা অবশিষ্ট নাই। আদিয়ান তার ঠোঁট এগিয়ে মেঘের অধর জোড়া ছুঁয়ে দিতে যাবে, ঠিক তখন দরজায় ধপ করে শব্দ করে উঠে। বন্ধ করে রাখা মেঘের চোখ দরজার শব্দ শুনে খুলে যায়। মাথা উঁচু করে তাকিয়ে দেখে ফারান রুমে নেই। তবে কি ফারান চলে গেছে? কিন্তু আদিয়ানের এখন ওই খেয়াল নাই। সে
মেঘের ঠোঁট জোড়ায় যখন চুবে তখন মেঘ বলে, আদিয়ান স্যার, ফারহান চৌধুরী চলে গেছে। মেঘের এই কথাই ছিল যথেষ্ট ছিল আদিয়ানের মুটের 12টা বাজিয়ে দিতে। আদিয়ান একরাশ বিরক্তি নিয়ে মেঘের দিকে দূরে সরে আসে। ফারহানকে ইচ্ছামতো বিস্মিত গালি দিতে ইচ্ছা হচ্ছে তার। তার কিছুক্ষণ যদি রুমে থাকতো তবে হয়তো সে বউয়ের সাথে রোমান্স করতে পারত। আদিয়ানের বিরক্তিমাখা মুখ দেখে মেঘ ঠোঁট টিপে হাসল। এরপর বলে, এখন চলুন বাইরে যায়। মেঘ আদিয়ানের পাশ কাটিয়ে চলে যেতে চাইল, কিন্তু আদিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়, মৃদু ধাক্কা দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে দেয়। মেঘ চোখ বড় বড় করে তাকায় আদিয়ানের দিকে। হাঁটু গেড়ে নিচে বসে পড়ল আদিয়ান। মেঘ আদিয়ানের মতলব বুঝল না। মেঘ বলে, আদিয়ান স্যার কি করছেন? মেঘের প্রশ্নে কোনো উত্তর দিল না আদিয়ান। মেঘের হাত থেকে শাড়ির কুচি নিয়ে নেয়, এরপর তা ঠিক করতে থাকে। মেঘ এখন বুঝলো আদিয়ান কি করছে। শাড়ির নিচের অংশ ঠিক করে যখন আদিয়ান উপরের মেঘের পেটের অংশের কুচি ঠিক করবে তখন তার নজর যায় মেঘের উন্মুক্ত পেপে। আদিয়ান ইচ্ছে করে মেঘের পেট ছুঁয়ে তার শাড়ির কুচি ঠিক করছিল, আর এদিকে আদিয়ানের হাতের স্পর্শে এসে মেঘের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। আদিয়ান একবার তাকায় মেঘের চোখ মুখের দিকে। মেঘের এমন অবস্থা দেখে সে মিটমিট করে হাসছে। এরপর যখন আদিয়ান শাড়ির কুচি ঠিক করা শেষ করে পেটে গুজে দিতে যায় তখন মেঘ কাঁপা কাঁপা হাতে আদিয়ানের হাত থেকে শাড়ি কেড়ে নিয়ে বলে, আমি একাই পারবো। আদিয়ান ঠোঁট টিপে হাসে আর বলে, ওকে। মেঘ আর শাড়ির কুচি গুজে বাইরে চলে যায়, কিন্তু দরজা খুলে বাইর হওয়ার আগে পিছন থেকে আদিয়ান বলে উঠে, মেঘ, তোমার নাভির নিচের তিলটা ভীষণ সুন্দর, আই লাইক ইট। আদিয়ানের কথা শুনে মেঘ থমকে যায়, রাগি চোখে তাকায় পিছনে ফিরে। আদিয়ান শব্দ করে হেসে উঠে। মেঘ আর দাঁড়ায় না, এক দৌড়ে বাহিরে চলে যায়। কলেজ গ্রাউন্ডে মেঘের সাথে দেখা হয় ফারহান। ফারহান মেঘের দিকে এগিয়ে এসে মেঘের হাত ধরে বলে, মেঘ, তুমি ঠিক আছো? কোথায় ছিলে তুমি? ফারহানের হাত ধরায় মেঘ বেশ বিরক্ত হয়, নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, আমি ওয়াশরুমে ছিল ফারহান স্যার। ও আচ্ছা, চলো এখন অনুষ্ঠানের ওদিকে যাই। ফারহান স্যার, আপনি যান, আমি আসছি। চলো মেঘ, আমরা একসাথে যাই। না, আপনি যান আগে। আমাদের একসাথে দেখলে হয়তো ছাত্রছাত্রীরা অন্য কিছু ভাববে। ছো আট মেঘ, আমি তোমার স্বামী হই, হবু স্বামী। এখনো বিয়ে হয়নি, আর কখন হবে কি না তাও শিওর নাই। শিওর নাই মানে? ফারহানের কথার কোনো উত্তর দিল না, বড় বড় পা ফেলে চলে যায়। সেখান থেকে চলে যায়। রাত এখন 6টা, অনুষ্ঠান প্রায় শেষের দিকে। ফারহান প্রধান অতিথি, তাই অনুষ্ঠানের শেষ কথা সেই বলবে। ফারহান মঞ্চে উঠে এরপর ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু কথা বলে। সবশেষে ফারহান প্রশ্ন করে, তোমরা সকল শিক্ষার্থী আমায় কোনো প্রশ্ন করবে? শিক্ষার্থীর মধ্যে একজন বলে উঠে, ফারহান স্যার, আপনি কি বিবাহিত? ফারহান প্রশ্ন শুনে হাসে, এরপর বলে, না, আমি বিবাহিত নই, তবে আমার হবু বউ আছে, আর সৌভাগ্যবশত সে এই কলেজে পড়ে। ফারহানের কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে যায়। আদিয়ানে দূরে দাঁড়িয়ে ছিল, কিন্তু ফারহানের কথা শুনে সে তার দিকে তাকায়। হঠাৎ এমন কথা শুনে মেঘ নিজেও অবাক হয়ে যায়। ছাত্রীরা আবার জিজ্ঞেস করে, কে আপনার হবু বউ? তার নাম কি? মেঘের মনে ভয় জন্মায়, তবে কি ফারহান তার নাম বলে দিবে? কিন্তু ফারহান তার চেয়ে বড় কিছু করলো। সকালে দেওয়া মেঘের গোলাপ ফুলের তোড়া হাতে নিয়ে মঞ্চ থেকে নিচে নামলো। এরপর এক কোনায় দাঁড়িয়ে থাকা মেঘের কাছে আসলো, অবিশ্বাস্য কাজ করলো। হাঁটু গেড়ে মেঘের সামনে বসে বলল, ও মেঘ, আমার হবু বউ মেঘ চৌধুরী। ফারহান কথা শুনে সমগ্র কলেজে থমকে যায়। মেঘের পায়ের নিচের মাটি সরে যায়। মেঘ কি বলবে তা ভুলে যায়। ফারহান আবার বলে, মেঘ, আমি তোমায় ভীষণ ভালোবাসি, তুমি কি আমায় ভালোবাসো? 1 মাস পর কি তুমি আমায় বিয়ে করবে মেঘ?
ফারহানের কাণ্ড মেঘ চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আদিয়ান অপর পাশে দাঁড়িয়েছিল। মেঘ এখন কি করবে? আদিয়ান রাগ হয় ফারহানের উপর। সে পা বাড়িয়ে এগিয়ে আসতে চায় মেঘ আর ফারহানের দিকে, কিন্তু হঠাৎ থেমে যায় অপর পাশে থাকা মানুষকে দেখে। ফারহান পুনরায় বলে, মেঘ উত্তর দাও, তুমি কি আমায় ভালোবাসো? বিয়ে করবে আমায়? কলেজের সকল ছাত্রছাত্রী উচ্চস্বরে বলে ওঠে, সে ইজ মেঘ, সে ইয়েস। মেঘের শরীর শীতল হয়ে যায়। আদিয়ান আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে থেকে শুধু। সারা কলেজে মেঘের উত্তরে অপেক্ষায়, এবং কি আদিয়ানও। মেঘের উত্তর কি হবে এখন? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।